চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার রাজ্য সরকারি নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। কথা বলবো, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিকাশ বাবু, কি বলবেন? দেখুন, এটা খুব যাওয়াই স্বাভাবিক ছিল। যেভাবে রাজ্য সরকার ভাতার কথা বলেছেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা এবং আর্টিকেল 14-কে অমান্য করা। যাদের থেকে টাকা ফেরত নেওয়ার দাবি, সুপ্রিম কোর্ট বলেছেন টাকা ফেরত না নিয়ে তাদের সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে পোষা, এর থেকে বড় বেআইনি কাজটা কিছু হতে পারে না। বিকাশ বাবু, সেক্ষেত্রে জানতে চাইবো যে আদালতের পরবর্তী নির্দেশ কি, মানে 26 তারিখ পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকবে, এর পরবর্তী আইনি ধাপ কি রয়েছে? 26 তারিখ আবার শুনানি হবে। রাজ্য সরকারকে অ্যাফিডেভিট দেওয়ার সুযোগ দিয়েছেন, তা না হয় রাজ্য সরকার বলতো যে আমাদের অ্যাফিডেভিট দিতে দেয়নি ইত্যাদি ইত্যাদি। রাজ্য সরকার অ্যাফিডেভিটে তার যুক্তি দেবেন কেন করেছেন। তাহলে আগের দিন 9 জুন যেখানে শুনানি শেষ হয়েছিল, অর্থাৎ কলকাতা হাইকোর্ট যেভাবে জানতে চেয়েছিল যে কি কারণে এদেরকে ঘরে বসে জনগণের টাকায় ভাতা দেওয়া হবে, আজকে সেটাকেই কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্যতা দিলেন। অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারা কর্মচারীরা তারা কোনো ভাতা পাচ্ছেন না রাজ্য সরকারের থেকে। বটেই তো, ভাতা দেওয়া যায়নি কি? যেখান থেকে তাদের যারা দুর্নীতিমূলক প্রক্রিয়ায় তাদের নিয়োগ হয়েছে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলেছে তাদের থেকে টাকা ফেরত নাও, সেখানে দাঁড়িয়ে তারা উল্টো পথে তাদের টাকা দিচ্ছেন। সেক্ষেত্রে বিকাশবাবু, আমি একটা জিনিস জানতে চাইবো, এই টাকা ফেরত, এই যে যারা চিহ্নিত অযোগ্য, সুপ্রিম কোর্ট বলেছিল টাকা ফেরত নিতে হবে রাজ্য সরকারকে এদের কাছ থেকে, সেই সংক্রান্ত কোনো নির্দেশিকা কি আজকে কলকাতা হাইকোর্ট দিয়েছে? না, সেটা তো বিচার্য বিষয় ছিল না। হাইকোর্টকে তো বিচার্য বিষয়ের প্রেক্ষিতেই রায় দিতে হয়। বিকাশবাবু, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। সরাসরি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, বারে বারে আইনজীবীরা যে কথা বলছেন যে যেভাবে একেবারে চিহ্নিত অযোগ্যদের থেকে টাকা ফেরত নিতে হবে, যে নির্দেশ ছিল সর্বোচ্চ আদালতের, সেই নির্দেশকে মান্যতা না দিয়ে উল্টে তাদেরকে ভাতা দিয়ে, অর্থাৎ আর্থিক সাহায্য করে সাধারণ জনগণের করের টাকায় রাজ্য কোথাও এই দুর্নীতিকে প্রশ্রয় দিতে চেয়েছিল। আজকে রায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা, তিনি ঠিক কি জানালেন? দেখো, আজকের রায়ের যে বা নির্দেশের যে পূর্ণাঙ্গ কপি সেটা এখনো পর্যন্ত হাতে আসেনি। সেটা হাতে আসলেই এই নির্দেশের পেছনে যুক্তি কি আছে বা এই নির্দেশের প্রেক্ষিতে পর্যবেক্ষণ কি রয়েছে সেটা স্পষ্ট হবে। কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার নির্দেশে বলেছেন যে আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অন্তর্বর্তী নির্দেশ বহাল থাকবে এবং এই অন্তর্বর্তী নির্দেশের ফলে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা তারা কিন্তু কোনো রকম কোনো ভাতা পাবেন না, সেটা এই নির্দেশিকায় স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। এখন মূল যে অভিযোগ এ মামলায় করা হয়েছিল, সেখানে মামলাকারীরা তারা স্পষ্ট অভিযোগ করছিলেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ, দুটো নির্দেশেই কিন্তু স্পষ্ট ছিল এই অযোগ্য, চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের কাছ থেকে বেতনের যে অর্থ রয়েছে সেই অর্থ ফেরত দিতে হবে, সেই অর্থ পুনরুদ্ধার করতে হবে। কিন্তু অভিযোগ এটাই ছিল সরকারের তরফ থেকে এই অর্থ পুনরুদ্ধার করার কোনো রকম চেষ্টা একেবারে শুরু থেকেই করা হয়নি, বরং এই ধরনের ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল সেই সিদ্ধান্তের ফলে সরকার কার্যত দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে এবং এই দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করেছে বলে তারা বারবার অভিযোগ করেছিলেন। এবং এর প্রেক্ষিতেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহার যে প্রশ্ন ছিল এবং যেটা আইনজীবীরা তাদের ব্যাখ্যায় যেটা বলছিলেন, যে মাননীয় বিচারপতি সিনহা প্রশ্ন করেছিলেন এই যে এত সংখ্যক গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদের ভাতা দেওয়া হবে, এর বিনিময় বা এর প্রতিদানে সরকার কি পাচ্ছে, সেই প্রশ্নটা কিন্তু মূল হয়ে দেখা দিয়েছিল। এবং আইনজীবীরা বলছেন যে এটা কার্যত এই দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের বা দুর্নীতি করে চাকরি পাওয়া বা শিক্ষাকর্মীদের কার্যত পাশে দাঁড়ানো ছাড়া আর কিছুই নয়। তার কারণ তারা ঘরে বসে থাকবেন, সরকারের কোনো কাজে তারা আসবেন না, অথচ মাসিক 25,000 টাকা এবং 20,000 টাকা তারা ভাতা পাবেন। এই সিদ্ধান্ত কখনোই গ্রহণযোগ্য হতে পারে না বলে আদালতের কাছে সওয়াল করা হয়েছিল এবং তারা প্রথম থেকেই বলেছিলেন যে সরকারের তরফে যে যুক্তি দেওয়া হয়েছিল যে এটা একটা অন্তর্বর্তীকালীন
অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত। সেখানে এই আইনজীবীদের যুক্তি ছিল যে এই অন্তর্বর্তীকালীন একটা সিদ্ধান্তের ফলে সরকারের কিন্তু কয়েক কোটি টাকা এখান থেকে খরচা হয়ে যাবে এবং যেখানে আর্থিক অবস্থা এই ধরনের আছে সেইখানে গিয়ে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে মামলাকারীর আইনজীবীরা প্রশ্ন তুলেছিলেন। এবং তোমাকে বলবো সরকারের তরফে যে যুক্তি ছিল সেই যুক্তিতে তারা কিন্তু খুব স্পষ্ট করে যুক্তিতে বলেছিলেন যে এটা একেবারে একটা অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত এবং সরকারের এজন্য বিশেষ খাত রয়েছে, সেই বিশেষ খাত থেকে এই ধরনের অর্থ বরাদ্দ করা হয় এবং অতীতেও বিভিন্ন সময়ে এই ধরনের অর্থ বরাদ্দ করা হয়েছে, সেটা দুর্গাপুজোর অনুদান হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক, সেক্ষেত্রেও এই ধরনের অর্থ বরাদ্দ করা হয়েছে। ফলে সরকারের তরফে এই ধরনের যে একটা অন্তর্বর্তী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তে কোথাও গিয়ে কোনো ভুল নেই বলে সরকারি আইনজীবীরা বারবার সওয়াল করেছিলেন এবং তারা বলতে চেয়েছিলেন যে এটা কার্যত কোনো দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াবার চেষ্টা নয়। এই ধরনের একটা যে সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের তরফ থেকে নেওয়া হয়েছে তার ফলে এই মুহূর্তে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে শিক্ষাকর্মীরা রয়েছেন তারা কার্যত বেসামাল হয়ে পড়েছেন। ফলে সেই পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আনবার জন্য সরকারের তরফে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিন্তু তার পাশাপাশি তোমাকে বলবো যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার যে প্রশ্ন ছিল যে এই যে সিদ্ধান্ত সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়েছে সেই সিদ্ধান্তের ফলে সরকার কিভাবে উপকৃত হবে সেই প্রশ্নের কিন্তু কোনো সন্তোষজনক উত্তর নেই। অর্থাৎ এই ভাতা দেওয়ার ফলে সরকার কিভাবে উপকৃত হচ্ছে বা এই ভাতার টাকা সরকারের কিভাবে কাজে আসছে তার কোনো রকম সন্তোষজনক উত্তর কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে একেবারে শেষ দিন পর্যন্ত স্পষ্ট হয়নি এবং সেই কারণেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহার যে পর্যবেক্ষণ ছিল সেই পর্যবেক্ষণেও কিন্তু এটা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল এবং আইনজীবীরা যার ব্যাখ্যায় বলেছিলেন যে তারা এই ধরনের একটা যে নির্দেশ আসবে বা সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত খানিকটা প্রত্যাশিতই ছিল। ফলে আজকে 11:30টার সময় যে নির্দেশ দেওয়া হয়েছে তার ফলে আপাততভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা তারা কিন্তু কোনো ধরনের ভাতা পাচ্ছেন না আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। অর্থাৎ সরকারের তরফ থেকে মাসিক 25,000 টাকা এবং 20,000 টাকা ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তের ওপর কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল। কুসুমিতা, একেবারে সৌভিক তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা কথা বলেছিলাম আইনজীবী ফেরদৌস শামীমের সঙ্গে। মামলাকারীর আইনজীবী কি জানিয়েছেন দেখুন। মহামান্য বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের যে ভাতা ইন্টারিম রিলিফ হিসেবে দিতে চেয়েছিলেন সেটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এবং 26শে সেপ্টেম্বর পর্যন্ত সেই স্থগিতাদেশ দিয়েছেন। ইন দ্য মিন হোয়াইল রাজ্য সরকারকে 4 সপ্তাহের মধ্যে এফিডেভিট দেবেন তারা, এফিডেভিট অপোজিশনের আকারে। আমরা তার উত্তরে এফিডেভিট রিপ্লাই দেব 2 সপ্তাহের মধ্যে এবং তারপরে ম্যাটারটি লিবার্টি টু মেনশন করেছেন, অর্থাৎ তারপরে ম্যাটারটি আসবে। অর্থাৎ যে রাজ্য সরকার যে ঘোষণা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ইন্টারিম রিলিফ হিসাবে যে ভাতা দেবেন মাসে 20,000 এবং 25,000 আকারে, সেটির অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা। চাকরিহারা শিক্ষাকর্মীরা কি বলছেন দেখুন। আমরা বলেছিলাম যে আমরা যোগ্যতার সঙ্গে যারা চাকরি পেয়েছি আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক আইনি পদ্ধতি মেনে, কিন্তু সরকার যখন সেটা করেনি তারা সেটা বলেছিল যে যতক্ষণ পর্যন্ত কেস চলছে ততক্ষণ পর্যন্ত ইন্টারিম সাপোর্ট হিসেবে ভাতাটা দেওয়া হবে। আমরা সেখানেও বলেছিলাম শুধুমাত্র যোগ্যদেরকেই ভাতাটা দেওয়া, কারণ যখনই অযোগ্যদেরকেও দেবেন, যখনই যোগ্য অযোগ্য মিশিয়ে দেবেন তখনই সেখানে সেটা চ্যালেঞ্জের মুখে পড়বে এবং সেটা খারিজ হবে। তাই আমাদের আবারও অনুরোধ করছি যে পরবর্তীতে যদি অন্য কোনো রকম স্টেপ নেওয়া হয় সেটা যেন শুধুমাত্র যোগ্য শিক্ষাকর্মীদের জন্য নেওয়া হয়। 1255 জন যোগ্য গ্রুপ সি, 2139 জন যোগ্য গ্রুপ ডি, টোটাল 3394 জন যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীর জন্যই যেন স্টেপটা নেওয়া হয়। যেভাবে নোটিফিকেশন ছিল সেটা তো খারিজ হওয়ারই কথা। নোটিফিকেশন তো যোগ্য অযোগ্য সবাইকে নিয়ে দিচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে খারিজ হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। আমরা জানতাম খারিজ হবে। কলকাতা হাইকোর্ট চত্বর থেকে সরাসরি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, 4 এপ্রিল যখন 2016 এসএসসির গোটা প্যানেল বাতিল হয়েছিল সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা তারা একটা সাময়িক স্বস্তি পেয়েছিলেন 31শে ডিসেম্বর পর্যন্ত, যেটা কিন্তু শিক্ষা কর্মীদের জন্য দেয়নি সর্বোচ্চ আদালত। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের কি অবজারভেশন? সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল কোথাও সেই নির্দেশটাকে ভায়োলেট করেছে রাজ্য সরকার, সেই নির্দেশের অবমাননা হয়েছে এই আর্থিক সঙ্গতি দিতে গিয়ে।
দেখো, এটাই কিন্তু মামলাকারী আইনজীবীদের অভিযোগ ছিল যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যখন নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশের পরে সরকারের তরফ থেকে তারা আবারও সুপ্রিম কোর্টে যান এবং সরকারের তরফ থেকে সেই সময় যুক্তি ছিল যে এই বিপুল সংখ্যক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে বের করে দেওয়ার ফলে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যত অচল হয়ে পড়েছে। ফলে এই মুহূর্তে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করুন, এটাই কিন্তু সরকারের তরফ থেকে আবেদন ছিল এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই সময় এই নির্দেশিকায় দেওয়া হয়েছিল যে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত শুধুমাত্র যারা শিক্ষক রয়েছেন অর্থাৎ ক্লাস 9, 10 এবং 11, 12 এই যারা শিক্ষক রয়েছেন শিক্ষকরা আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন। যাদেরকে নির্দিষ্ট বলে অযোগ্য বলে চিহ্নিত করা সম্ভব হয়নি তারা, এবং সেক্ষেত্রে 31শে ডিসেম্বরের মধ্যে গোটা যে নিয়োগ প্রক্রিয়া আছে সেই নিয়োগ প্রক্রিয়াটা পুনরায় সংগঠিত করতে হবে সেই নির্দেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই যে শিক্ষাকর্মী ছিল সেই শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কোনো রকম সিদ্ধান্ত কিন্তু সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনা করেনি। সেই নিয়ে দ্বিতীয়বারের জন্য সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের নিয়ে সুপ্রিম কোর্ট তার যে একেবারে প্রথম অবস্থান ছিল সেই অবস্থানে তারা অনড় ছিলেন এবং তারা কোনো রকম স্বস্তি এই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের দেননি। ফলে কিন্তু এখানেই কিন্তু মামলাকারীর আইনজীবীদের প্রশ্ন ছিল যে যেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের আবেদনের ভিত্তিতে সরকারের আবেদনের ভিত্তিতে কোনো রকম হস্তক্ষেপ করা হচ্ছে না, সুপ্রিম কোর্ট কোথাও কোনো রিলিফ দেওয়ার জন্য প্রস্তুত নয়, সেক্ষেত্রে সরকার কিভাবে এই ধরনের একটা ভাতা দেওয়ার সিদ্ধান্ত তারা গ্রহণ করলেন। তাদের অভিযোগ ছিল যে এই সিদ্ধান্তের ফলে সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল মাননীয় বিচারপতি দেবাংশু মশাকের সেই নির্দেশ এবং সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির যে নির্দেশ ছিল সেই নির্দেশ, দুটি নির্দেশকেই কার্যত অমান্য করা হয়েছে এবং সেই কারণেই তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আমাদের সঙ্গে থাকো, প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অধীর বাবু, চাকরিহারা শিক্ষাকর্মী তাদের ভাতা দেওয়ার মামলার রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট, যেখানে একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকার ভাতা দেওয়ার যে নির্দেশিকা জারি করেছিল তা একেবারে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলো আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী এগুলো ইচ্ছাকৃতভাবে জেনে শুনে এগুলো করছে। এতদিনে তিনি মুখ্যমন্ত্রী, তার দপ্তরে তার সরকারে কেউ আইন বোঝে না তা তো নয়, নিয়ম বোঝে না তা তো নয়, কিন্তু তিনি সব জেনে বুঝেও শুধু বাংলার মানুষের সঙ্গে প্রতারণা আর ঠকবাজি করছেন। বাংলার মানুষ ভিক্ষা নয়, বাংলার মানুষ মর্যাদার দ্বারা উপার্জন করতে চাই। বাংলার মানুষের অভাব থাকতে পারে, কিন্তু সে অভাবকে আপনি ভিক্ষার দ্বারা সেই অভাবকে খরিদ করতে চাইছেন। বাংলার মানুষ আপনার ভাতার ভাত নয়, মর্যাদার দ্বারা উপার্জিত ভাত খেতে চাই। তাই যে প্রক্রিয়া শুরু করার আগেই আপনি জানেন যে প্রক্রিয়া বেআইনি প্রক্রিয়া, সেইটাই আপনি চালু করার মধ্য দিয়ে বাংলা সেই সমস্ত অভাবী হতাশাগ্রস্ত বেকার যুবকদের স্বপ্ন দেখাচ্ছেন, যে স্বপ্ন অচিরেই ধ্বংস হয়ে যাচ্ছে। সব থেকে বড় অপরাধী এই মুহূর্তে বাংলায় যদি কেউ থাকে তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।